এক জাদুকরী তীরের রহস্য। প্রাচীন ফার্সিয়ার এক প্রান্তে জারিফাবাদ নামে এক শাহী রাজ্য ছিল, যার গল্প লোকমুখে আজও ফিসফিস করে ঘুরে বেড়ায়। রাজ্যটি শস্যশ্যামল আর সোনার মতো ঝলমলে ছিল। এই রাজ্যে শাহজাদা ইব্রাহিম, তার দুই ভাই এবং তাদের পিতার ভাগ্য একটি রহস্যময় পরীক্ষার সাথে জোড়া ছিল। মহারাজা বিক্রমাদিত্যের বদলে সেই রাজ্যে বাদশাহ সুলাইমান রাজত্ব করতেন। বাদশাহর প্রাসাদ অত্যন্ত বিশাল এবং সুদর্শন ছিল। চারিদিকে মুখমুলি সবুজ বাগান থাকত, যেখানে পৃথিবীর সবচেয়ে বিরল ও সুগন্ধি ফুলেরা ফুটে থাকত। বাদশাহর শক্তিশালী অশ্বারোহী বাহিনী এবং বিশাল রথ ছিল। বাদশাহ সুলাইমানের ৩ শাহজাদা ছিল: বড় শাহজাদা ইসহাক, মাঝের শাহজাদা হারুন আর ছোট শাহজাদা ইব্রাহিম। এই ৩ ভাই রূপে গুণে আর সাহসিকতায় অতুলনীয় ছিল। তারা তীরধনুক চালানো, ধারালো তলোয়ার চালানো এবং তেজি ঘোড়ায় সওয়ারি করা খুব ভালো জানত। বাদশাহ সুলাইমান সবসময় ভাবতেন যে তার ৩ শাহজাদা খুব সুন্দর। এই সবার জন্য মানানসই ও রূপবতী শাহজাদিদের সাথে নিকাহ বা বিবাহ করানো উচিত ছিল, কিন্তু যত শাহজাদিকে দেখা হলো, কেউই তার পুত্রদের জন্য যোগ্য মনে হলো না। এই একই চিন্তায় বাদশাহ দিনরাত ব্যাকুল থাকতেন। একদিন শাহী দরবারে এক জ্ঞানী দরবেশ এলেন। দরবেশের লম্বা সাদা দাড়ি ছিল এবং তিনি পবিত্র সবুজ পোশাক পরেছিলেন। বাদশাহ দরবেশের যথাযোগ্য খাতির ও শ্রদ্ধা করলেন এবং তাকে শাহী আসন দেওয়া হলো। দরবেশ বাদশাহ চেহারা দেখলেন তো তার মনে হলো যে রাজা সাহেব খুবই চিন্তিত লাগছেন। বাদশাহ, আপনার চেহারায় তো দুশ্চিন্তার ছাপ দেখা যাচ্ছে, কি কারণ আমি কি জানতে পারি? দরবেশ জিজ্ঞাসা করলেন। বাদশাহ বললেন, দরবেশজি, আমার চিন্তা এই যে আমার ৩ পুত্র আছেন এবং ৩ জনেই অত্যন্ত সুদর্শন। আমি চাই যে তাদের শ্রেষ্ঠ শাহজাদিদের সাথে নিকাহ করাই, কিন্তু কোথাও কোনো ভালো শাহজাদি পাওয়া যাচ্ছে না। এই কথাই আমারটা অস্থির করে রাখছে। দরবেশ ধীরে হাসলেন এবং নিজের ঝুলি থেকে ৩টি সোনালি তীর বের করলেন। তীরগুলিতে নকশা খোদাই করা ছিল এবং সেগুলো আলোয় ঝলমল করছিল। বাদশাহ, এই ৩টি রহস্যময় জাদুকরী তীর। এই ৩টি তীর নিজের ৩ পুত্রকে দিয়ে দিন এবং বলুন যে তারা এগুলো নিজের ধনুক থেকে রাজ্যের বাইরের দিকে ছেড়ে দেয়। এই তীর যেখানেই পড়বে সেখানকার মেয়ের সাথে নিজের পুত্রদের নিকাহ করিয়ে দিন, তখনই আপনার এই চিন্তা দূর হয়ে যাবে। বাদশাহ দরবেশের কথা বিশ্বাস করলেন এবং ৩টি তীর নিলেন। দরবেশ সেখান থেকে চলে গেলেন। পরের দিন বাদশাহ নিজের ৩ পুত্রকে শাহী দরবারে ডাকলেন। ৩ শাহজাদা নিজেদের জমকালো পোশাক পরে এলেন। পুত্ররা, এই ৩টি জাদুকরী তীর, তোমরা সবাই এগুলো নিজের নিজের ধনুক থেকে শহরের বাইরে ছাড়ো। যেখানেই তোমাদের তীর পড়বে সেখানকার মেয়ের সাথে তোমাদের নিকাহ হবে, বাদশাহ বললেন। ৩ শাহজাদা নিজেদের পিতার আজ্ঞা শুনে তৈরি হয়ে গেলেন। তারা নিজেদের ধনুক নিয়ে রাজ্যের বাইরে গেলেন। শাহজাদা ইসহাক প্রথমে নিজের তীর ছাড়লেন। তীর বাতাসে উড়তে উড়তে দূরে এক বিশাল প্রাসাদে গিয়ে পড়ল। সেখানে পাশের রাজ্যের বাদশাহর এক অত্যন্ত সুন্দরী কন্যা থাকত। শাহজাদা হারুন দ্বিতীয় তীর ছাড়লেন। এই তীর এক দরিদ্র কৃষকের ঘরে গিয়ে পড়ল। সেই কৃষকের এক মাটির মতো সুন্দর মেয়ে ছিল, যে ঘরের সব কাজ করত। এবার শাহজাদা ইব্রাহিমের পালা ছিল। তিনি নিজের তীর ছাড়লেন। এই তীর রাজ্য থেকে দূরে এক ভয়ঙ্কর জঙ্গলে একটি পুরনো বিরাট গাছে গিয়ে পড়ল। বাদশাহ সুলাইমান নিজের সৈন্যদের সাথে তীরের অনুসন্ধানে বের হলেন। প্রথম তীরের জন্য তারা সেই বিশাল প্রাসাদে গেলেন যেখানে শাহজাদা ইসহাকের তীর পড়েছিল। সেখানকার বাদশাহ নূহের সাথে দেখা করে সুলাইমান বললেন, আমরা আমাদের বড় পুত্র শাহজাদা ইসহাকের নিকাহ আপনার কন্যা শাহজাদি আয়েশার সাথে করতে চাই। বাদশাহ নূহ অত্যন্ত খুশি হলেন এবং তিনি এই সম্পর্কের জন্য সঙ্গে সঙ্গে হ্যাঁ করে দিলেন। খুব জমকালো আয়োজন করে শাহজাদা ইসহাক এবং শাহজাদি আয়েশার নিকাহ হল। তারপর বাদশাহ দ্বিতীয় তীরের সন্ধানে সেই কৃষকের ঘরে গেলেন। কৃষকের নাম করিম ছিল। সে খুব গরিব ছিল, কিন্তু পরিশ্রমী ছিল। করিম, আমরা আমাদের পুত্র শাহজাদা হারুনের নিকাহ তোমার মেয়ে ফরিদার সাথে করতে চাই, বাদশাহ বললেন। করিমের নিজের চোখকে বিশ্বাস হচ্ছিল না। এক গরিবের মেয়ের নিকাহ রাজকুমারের সাথে! সে আনন্দে কেঁদে ফেলল এবং নিজের মেয়ের নিকাহ শাহজাদা হারুনের সাথে করিয়ে দিল। এবার শাহজাদা ইব্রাহিমের তীরটি খুঁজে বের করা বাকি ছিল। বাদশাহ খুব খোঁজ করলেন, কিন্তু তৃতীয় তীরটি পাওয়া গেল না। শহরে, গ্রামে সব জায়গায় খুঁজলেন, কিন্তু কোথাও কোনো চিহ্ন পাওয়া গেল না। শাহজাদা ইব্রাহিম খুব বিচলিত হয়ে পড়লেন। তার 2 ভাই আনন্দে নিজেদের স্ত্রীদের সাথে জীবন কাটাচ্ছিলেন, কিন্তু তাঁর তীরই পাওয়া যাচ্ছিল না। আব্বাজান, আমাকে আজ্ঞা দিন,
আমি নিজের তীরের অনুসন্ধানে যাব। যতক্ষণ না আমি নিজের তীর পেয়ে যাই আমি ফিরে আসব না, শাহজাদা ইব্রাহিম বললেন। বাদশাহ নিজের ছোট পুত্রকে যাওয়ার অনুমতি দিয়ে দিলেন। শাহজাদা ইব্রাহিম নিজের তেজি ঘোড়ার উপর চড়ে তীরের খোঁজে বেরিয়ে গেলেন। শাহজাদা ইব্রাহিম কয়েকদিন ধরে তীর খুঁজছিলেন। অবশেষে তিনি এক গভীর জঙ্গল পৌঁছলেন। সেখানে খুব বিশাল গাছ ছিল এবং নানান রকম বন্য জানোয়ার থাকত। হঠাৎ তার একটি পুরনো গাছের ডালের ওপর নিজের সোনালি তীরটি জ্বলজ্বল করতে দেখা গেল। তিনি খুব খুশি হয়ে উঠলেন। শেষ পর্যন্ত পাওয়া গেল আমার তীর, তিনি বললেন। এবার তিনি চারদিকে দেখলেন যে এখানে কোনো বসতি আছে অথবা কোনো মেয়ে আছে যার সাথে তার নিকাহ হতে পারে, কিন্তু চারদিকে কেবল অন্ধকার জঙ্গলই ছিল। তখনই তার নজর গাছের একটি ডালের ওপর পড়ল। সেখানে একটি বানরী বসেছিল। বানরীটার বাদামি পশম ছিল এবং সে ডালের ওপর ঝুলছিল। শাহজাদা ইব্রাহিম বিস্মিত হলেন। এ কি, এখানে তো কেবল এই বানরীটাই আছে। আব্বাজান বলেছিলেন যে তীর যেখানে পড়ে সেখানকার মেয়ের সাথে নিকাহ করতে হবে, কিন্তু এখানে তো কোনো মেয়ে নেই, কেবল এই বানরীটা আছে। তিনি খুব ভাবতে লাগলেন, যদি আমি আব্বাজানের আদেশ না মানি তবে তিনি খুব কষ্ট পাবেন। দরবেশজিও এই কথাই বলেছিলেন। শেষমেশ শাহজাদা ইব্রাহিম দৃঢ় সংকল্প নিলেন। তিনি বানরীটার সাথে নিকাহ করলেন এবং তাকে নিয়ে নিজের শাহী প্রাসাদে ফিরে এলেন। বাদশাহ সুলাইমান নিজের 3 পুত্রের জন্য আলাদা আলাদা মহল তৈরি করেছিলেন। শাহজাদা ইব্রাহিম নিজের বানরী স্ত্রীকে নিয়ে নিজের মহলে এলেন। পরের দিন যখন তিনি নিজের বাবার সাথে দেখা করতে গেলেন তো মিথ্যা বললেন, আব্বাজান, আমি এক খুব রূপবতী শাহজাদির সাথে নিকাহ করেছি। বাদশাহ খুশি হয়ে গেলেন। খুব ভালো পুত্র, এবার আমার সব চিন্তা দূর হয়ে গেল। কিন্তু শাহজাদা ইব্রাহিমের মনে খুব কষ্ট ছিল। রাতে যখন তিনি নিজের মহলে যেতেন তো বানরীটাকে দেখে খুব ক্রোধাস্ত। তুই আমার জীবন নষ্ট করে দিয়েছিস, আমার কাছ থেকে দূরে যা, তিনি বানরীটাকে বলতেন। বেচারি বানরীটা দূরে এক কোণে গুটিয়ে বসে যেত। শাহজাদা অন্য পালঙ্কে একা শুয়ে পড়তেন। কিছুদিন পর বাদশাহ আবার 3 পুত্রকে ডাকলেন। পুত্ররা, আমি আমার 3 পুত্রবধূর পরীক্ষা নিতে চাই, দেখতে চাই যে ওরা কি কি কাজ করতে পারে। তিনি 3 বস্তা চাল আর ডালের মিশ্রণ আনালেন। একটি বস্তা 3 শাহজাদাকে দিয়ে বললেন, এগুলো নিজের স্ত্রীদের কাছে নিয়ে যাও, কাল সকালের মধ্যে চাল আর ডালকে আলাদা করে আনতে হবে। শাহজাদি আয়েশা বললেন, আমি শাহজাদি, আমি এই কাজ করতে পারি না, নৌকরদের দিয়ে করিয়ে দিন। তিনি কিছুই করলেন না। ফরিদা খুব পরিশ্রম করলেন কিন্তু সব কাজ শেষ করতে পারলেন না। কিছু চাল আর ডাল তখনও মিশানো ছিল। শাহজাদা ইব্রাহিম নিজের বস্তা নিয়ে বাড়ি এলেন, কিন্তু তিনি খুব বিরক্ত ছিলেন। তিনি ভাবছিলেন যে বানরীটা এই কাজ কিভাবে করতে পারে। রাতে বানরীটা শাহজাদার কাছে এলো এবং জিজ্ঞেস করল, আপনি এত চিন্তিত কেন লাগছে, কি কথা? প্রথমে তো শাহজাদা রাগ করলেন, কিন্তু তারপর তিনি সব কথা বললেন। আপনি দুশ্চিন্তা করবেন না, আপনি শুয়ে পড়ুন, সকালের মধ্যে কাজ হয়ে যাবে, বানরীটা বলল। শাহজাদা ভাবলেন, এ কি বলছে, কিন্তু ক্লান্ত হয়ে শুয়ে পড়লেন। রাত 12টার পর বানরীটার রূপ পাল্টে গেল। সে এক অত্যন্ত সুন্দরী নূরপরী হয়ে গেল। নূরপরীর লম্বা কালো চুল ছিল, দীপ্তিময় চোখ ছিল। নূরপরী নিজের জাদু দিয়ে সব চাল আর ডাল আলাদা করে দিল, সব কিছু ঝকঝকে আর পরিষ্কার করে দিল। তারপর সে আবার বানরী হয়ে গেল। সকালে যখন শাহজাদা উঠলেন তো দেখে অবাক হয়ে গেলেন। সব চাল আলাদা ছিল আর ডাল আলাদা ছিল, পুরোপুরি পরিষ্কার আর সুন্দরভাবে সাজানো। 3 শাহজাদা নিজের নিজের বস্তা নিয়ে দরবারে গেলেন। শাহজাদা ইসহাকের স্ত্রী কিছুই করেননি। বাদশার রাগ হল। শাহজাদা হারুনের স্ত্রী চেষ্টা করেছিলেন, কিন্তু কাজ অসম্পূর্ণ ছিল। বাদশাহ বললেন, যাক, অন্তত চেষ্টা তো করেছে। যখন শাহজাদা ইব্রাহিম নিজের বস্তা খুললেন তো সবার চোখ চমকে উঠল। সব চাল একেবারে পরিষ্কার ছিল আর ডালও আলাদা ছিল। বাহ, আমাদের ছোট পুত্রবধূ তো কামাল দেখিয়ে দিয়েছে। বাদশাহ খুব খুশি হলেন। শাহজাদা ইব্রাহিম ভাবছিলেন যে এই কাজ কে করল, হয়তো কোনো দাসী সাহায্য করেছে। কিছুদিন পর বাদশাহ আবার 3 পুত্রকে ডাকলেন। এবার আমি দ্বিতীয় পরীক্ষা নিতে চাই। তিনি 3টি সুন্দর রেশমি কাপড় বের করলেন। এগুলো দিয়ে নিজের স্ত্রীদের দিয়ে আমার জন্য সুন্দর পোশাক সেলাই করাও।
তিন শাহজাদা কাপড় নিয়ে বাড়ি চলে গেলেন। শাহজাদি আয়েশা আবারও প্রত্যাখ্যান করলেন, আমি শাহজাদি, সেলাই করি না। ফরিদা চেষ্টা করলেন, কিন্তু পোশাক ঠিকমতো তৈরি হলো না। শাহজাদা ইব্রাহিম আবার চিন্তিত হয়ে পড়লেন। তিনি ভাবছিলেন যে এবার কি হবে। বানরীটা আবার এলো এবং জিজ্ঞেস করল, কি কথা, আজ আবার চিন্তিত লাগছে? শাহজাদা সব কথা বললেন। আপনি চিন্তা করবেন না, এই কাজও হয়ে যাবে, আপনি শুয়ে পড়ুন। বানরীটা পড়ল। রাত 12টার পর বানরীটা আবার নূরপরি হয়ে গেল। সে নিজের জাদু দিয়ে খুব সুন্দর পোশাক তৈরি করে দিল। পোশাকটার ওপর সোনালি সুতো দিয়ে মনোরম কারুকাজ করা ছিল। পরের দিন দরবারে শাহজাদা ইসহাক কাপড় ফিরিয়ে দিলেন। আমার স্ত্রী কিছুই করেননি। শাহজাদা হারুনের স্ত্রীর বানানো পোশাক ত্রুটিপূর্ণ ছিল, কিন্তু যখন শাহজাদা ইব্রাহিম নিজের পোশাক দেখালেন তো সবাই মুগ্ধ হয়ে গেলেন। পোশাকটা এত সুন্দর ছিল যে মনে হচ্ছিল যেন বেহেশতে থেকে এসেছে। আরে বাহ, আমাদের ছোট পুত্রবধূ তো অসাধারণ। বাদশাহ খুব প্রশংসা করতে লাগলেন। শাহজাদা ইব্রাহিমের বোঝা যাচ্ছিল না যে এই কাজ কে করছে। তিনি নিজের মা বেগম ফাতেমার কাছে গেলেন এবং সব সত্যি বললেন, আম্মাজান, আমি আপনার সাথে মিথ্যা বলেছিলাম। আমার নিকাহ কোনো শাহজাদির সাথে হয়নি। আমার নিকাহ এক বানরীটার সাথে হয়েছে, কিন্তু এই সব কাজ কিভাবে করছে আমার বোঝা যাচ্ছিল না। বেগম ফাতেমা নিজের স্বামী বাদশাকে সব কথা বললেন। বাদশাহ আর বেগম দুজনেই গভীর চিন্তায় পড়ে গেলেন। এই রহস্যের খোঁজ নিতে হবে। আমি একটা উপায় ভেবেছি, বেগম বললেন। কাল সব 3 পুত্রবধূর মুখ দেখানো রীতি দরবারে হবে। যদি ছোটর স্ত্রী সত্যি বানরী হয় তো রাজ ফাঁস হয়ে যাবে। বাদশাহ উজিরকে দিয়ে সবাইকে খবর পাঠালেন যে কাল দরবারে 3 পুত্রবধূর মুখ দেখানো রীতি হবে। শাহজাদা ইব্রাহিম যখন এই কথা জানতে পারলেন তো তিনি খুব ভয় পেয়ে গেলেন। এবার তো সবার সামনে রাজ ফাঁস হয়ে যাবে যে আমার নিকাহ বানরীটার সাথে হয়েছে। রাতে বানরীটা এলো এবং জিজ্ঞেস করল, আজ তো আপনি খুব বেশি চিন্তিত লাগছে। শাহজাদা সব কথা বললেন। আপনি চিন্তা করবেন না, আপনি নিজের আব্বাজানকে বলে দিন যে 2 বড় পুত্রবধূর রীতি দিনে করে নিন আর আমার রীতি রাত 12টার পর করুন, বানরীটা বলল। শাহজাদা সঙ্গে সঙ্গে নিজের বাবার কাছে গেলেন এবং এই কথা বললেন। পরের দিন দরবার সাজানো ছিল। সব দরবারই নিজের সেরা পোশাক পরে এসেছিলেন। শাহজাদা ইসহাক নিজের স্ত্রী শাহজাদি আয়েশাকে নিয়ে এলেন। শাহজাদা হারুন নিজের স্ত্রী ফরিদাকে নিয়ে এলেন। দুজনের মুখ দেখানো রীতি আনন্দে হল। সবাই অপেক্ষা করছিল যে ছোট শাহজাদার স্ত্রী কখন আসবেন। রাত 12টায় শাহজাদা ইব্রাহিম দরবারে এলেন। তারপরে এক অসাধারণ সুন্দরী নারী দরবারে এলেন। সব দরবারির চোখ বিস্ময়ে স্থির হয়ে গেল। সেই নারী এত সুন্দর ছিল যে মনে হচ্ছিল যেন কোনো দেবী। তার লম্বা কালো চুল ছিল, বড় বড় দীপ্তিময় চোখ ছিল। বাদশাহ খুব খুশি হলেন। আরে বাহ, আমাদের ছোট পুত্রবধূ তো সবচেয়ে সুন্দর। শাহজাদা ইব্রাহিমও নিজেও অবাক হয়ে গেলেন। এই তো বানরীটা ছিল না, এই কে ছিল? রীতির পর শাহজাদা ইব্রাহিম তাড়াতাড়ি নিজের মহলে ছুটে গেলেন। তিনি দেখতে চেয়েছিলেন যে বানরীটা সেখানে আছে কিনা। যখন তিনি মহলে পৌঁছলেন তো বানরীটা কোথাও দেখা গেল না। তখন তার বোধগম্য হল যে বানরীটাই সেই সুন্দর নারী ছিল। আরে, এই তো কোনো জাদুকরী নারী, এ রাতে সুন্দর নারী হয়ে যায়। তিনি ভাবতে লাগলেন। তারপর তিনি ঘরে এক বাদামি চামড়া দেখলেন। এই চামড়ার কারণেই বানরীটা হয়ে যায়। যদি আমি এই চামড়াটা পুড়িয়ে দিই তো এই সবসময় সুন্দর নারী হয়ে থাকবে। শাহজাদা আগুন জ্বালিয়ে সেই চামড়াটা জ্বালিয়ে দিলেন। যেই চামড়াটা জ্বলে ছাই হল, দরবারে যে সুন্দর নারীটা ছিল সেও জ্বলে ছাই হয়ে গেল। সব দরবারি ঘাবড়ে গেলেন। বাদশাহ ভয় পেয়ে গেলেন। শাহজাদা ইব্রাহিম দৌড়তে দৌড়তে দরবারে এলেন তো দেখলেন যে তার স্ত্রী ছাই হয়ে গেছে। হায়, আমি নিজের স্ত্রীকে নিজের হাতে মেরে দিলাম। তিনি উচ্চস্বরে কাঁদতে লাগলেন। ঠিক সেই সময় সেই দরবেশ দরবারে এলেন যিনি আগে তীর দিয়ে গিয়েছিলেন। বাদশাহ কাঁদতে কাঁদতে বললেন, দরবেশজি, বড় ভুল হয়ে গেছে। আমার ছোট পুত্রের স্ত্রী জ্বলে ছাই হয়ে গেছে। শাহজাদা ইব্রাহিম সব কাহিনী বললেন যে কিভাবে তিনি চামড়াটা জ্বালিয়ে দিয়েছিলেন। দরবেশ ধীরে হাসলেন এবং বললেন, পুত্র, তুমি ঘাবড়াও না, তোমার স্ত্রী ফিরে আসছে। সবার অবাক হল। দরবেশ সব সত্যি বললেন। বাদশাহ, সে এক সাধারণ বানরী ছিল না, সে পরী জগতের এক অত্যন্ত রূপবতী নূর পরী ছিল, যার নাম তারা ছিল।
আমি জঙ্গলে আল্লাহর ইবাদত করছিলাম, তারা নিজের সঙ্গিনীদের সাথে সেখানে এলো এবং গোলমাল করতে লাগল। আমার তপস্যা ভঙ্গ হয়ে গেল। রাগের মাথায় আমি তাকে অভিশাপ দিয়ে দিলাম যে তুই বানরী হয়ে থাকবি। সে কাঁদতে লাগলো এবং মাফ চাইতে লাগলো। আমার মন কোমল হলো। আমি তাকে বরদান দিলাম যে তুই সেই গাছে থাকবি আর রাত 12টার পর নিজের আসল রূপ ফিরে পাবে। যে শাহজাদা তোকে নিকাহ করবে, একদিন সে তোর চামড়াটা জ্বালিয়ে দেবে আর তুই অভিশাপ থেকে মুক্তি পেয়ে যাবি। এই কারণেই আমি তোমাদের জন্য সেই 3টি জাদুকরি তীর এনেছিলাম। আমি জানতাম যে ছোট শাহজাদার তীর সেই গাছেই পড়বে। হঠাৎ দরবারে সোনালি আলো ছড়িয়ে পড়ল, বাতাসে খুশবু আসতে লাগল এবং ফুল ঝরতে লাগল। সেই ছাই থেকে এক সুন্দর পরী বের হলো। সে সেই তারাই ছিল, কিন্তু এবার সে আরও বেশি সুন্দর লাগছিল। তার চেহারায় খুশির ঔজ্জ্বল্য ছিল। শাহজাদা ইব্রাহিম, এবার আমি অভিশাপ থেকে মুক্ত হয়ে গেছি। এবার আমি সবসময় আপনার স্ত্রী হয়ে থাকতে পারি, তারা বলল। শাহজাদা ইব্রাহিমের আনন্দের সীমা ছিল না। তিনি তারার কাছে গেলেন এবং তার কাছে মাফ চাইলেন। আমাকে ক্ষমা করে দাও তারা, আমি তোমার সাথে খুব খারাপ ব্যবহার করেছি। আমি তোমাকে বানরী ভেবে তোমার কাছ থেকে দূরে পালিয়ে যেতে থাকতাম। তারা মুচকি হাসল। কোনো সমস্যা নেই, আপনি জানতেন না যে আমি কে। এখন সব ঠিক আছে। বাদশাহ সুলাইমান আর বেগম ফতেমা খুব খুশি হলেন। সব দরবারি জোরে তালি বাজাতে লাগল। আরে বাহ, আমাদের ছোট পুত্রবধূ তো স্বয়ং পরী বের হল, বাদশাহ বললেন। শাহজাদা ইসহাক আর শাহজাদা হারুনও নিজের ছোট ভাইয়ের খুশিতে খুশি হলেন। ভাই, তুমি তো সবচেয়ে সৌভাগ্যবান বের হলে, তোমার স্ত্রী তো সবচেয়ে সুন্দর আর গুণবতী, তারা বললেন। এবার শাহজাদা ইব্রাহিম আর নূরপরী তারা সুখে শান্তিতে নিজের মহলে থাকতে লাগল। তারা নিজের জাদু দিয়ে মহলকে আরও মনোমুগ্ধকর বানিয়ে দিল। মহলে সবসময় ফুলের সুগন্ধ থাকত, বাগানে অদ্ভুত ফুলেরা ফুটে থাকত, পাখিরা মিষ্টি গান গাইতে থাকত। তারা এক আদর্শ স্ত্রী ছিল। সে রান্না করা, সেলাই করা আর ঘরের সাজুসজ্জা করা সব কিছু খুব ভালোভাবে করত। তার হাতের খাবার এত সুস্বাদু হতো যে লোকেরা তার প্রশংসা করত। তার আসার পর পুরো রাজ্যে সুখ সমৃদ্ধি এসে গেল। সে যেখানেই যেত সেখানে ফসল ভালো হতো, অসুস্থ মানুষ সুস্থ হয়ে যেত, গরিব মানুষদের সাহায্য হয়ে যেত। বাদশাহ সুলাইমান খুব আনন্দিত থাকতেন। আমাদের ছোট পুত্রবধূর আসার ফলে পুরো রাজ্যে উন্নতি এসে গেছে, তিনি বলতেন। তারা সবার সাথে ভালোবাসার সাথে কথা বলত। শাহজাদি আয়েশা আর ফরিদাও তাকে খুব পছন্দ করতে লাগল। তারা, আপা, আপনি আমাদেরও নিজের জাদু শেখান, তারা বলতো। তারা হেসে বলতো, আসল জাদু তো ভালোবাসায় আছে। যখন আপনি সবাইকে ভালোবাসেন তো সব কিছু আপনি আপনিই হয়ে যায়। কিছু মাস পর দরবেশ আবার শাহী প্রাসাদে এলেন। তিনি শাহজাদা ইব্রাহিম আর তারাকে দেখে খুব খুশি হলেন। তোমরা দুজন সবসময় সুখে থাকো। তোমাদের যে সন্তান হবে তারা খুব গুণবান আর সুন্দর হবে, দরবেশ আশীর্বাদ দিলেন।